ও জেল থেকে বের হওয়ার পরে দ্বিতীয়বারের মতো যখন আমি ওদের বাসায় পালায়া গেলাম, ওই সময় তারা মানে প্ল্যান করে কি 7 দিন ওই জায়গায় আমার রাখবে, 7 দিন পরে আবার বাপের বাড়ি পাঠায় দিবে। তো এই সাত না দিন মানে মূলত হচ্ছে ওর আম্মুই ফোন দিয়া বলছে যে আচ্ছা ওর সপ্তাহখানেক থাক, সপ্তাহখানেক পরে হচ্ছে পাঠায়া দিস। কিন্তু এইতে তারা মানে একটুও রাজি ছিল না, ফুসফুস করতেছে মানে কোনোভাবেই রাখবে না। আমি এটা শুনতেই পারি, তাদের মানে এক্সপ্রেশন দেখলে বোঝা যায় না যে তারা কতটা বিরক্ত। মানে আমার ফ্যামিলি থেকে মানতেই পারতেছে না, মানে সরাসরি কিছু বলতেছে না, কিন্তু মানুষের তো আচার আচরণ, মুখের ফেস কাটিং দেখলে বোঝা যায় যে আসলে তাদের ভেতরে কি হচ্ছে। মানে তারা মানতে পারতেছিল না যে আমি আবার হচ্ছে ও আসছে ভালো কথা, কেন আমি আবার রাখলাম ওরে পাঠায় না দিয়া। তারপরে আমারে মানে 7 দিন তো এক জায়গায় থাকতে দিতে হইবে, এমন একটা জায়গায় মানে থাকতে দিল, আসলে কোনো বেড়া নাই। আপনারা কি বেড়ারে কি বলে আপনাদের আমি আঞ্চলিক বলি ভাষায়? বিষয়টা, মানে আমাদের যে ঘর ওইখানে হচ্ছে 2টা রুম। এক ঘরে হচ্ছে আমাদের আমার বাবা মা থাকে, আর এক ঘরে হচ্ছে আমার বড় ভাই আর হচ্ছে আমার ছোট ভাই থাকে। ওই তো ঘরেই আমাদের বিয়ের পরে আমরা থাকতাম। মানে আমাদের বিয়ের পরে আমরা হচ্ছে ওই ঘরেই থাকতাম, আমরা জেল খাটার আগে ওই যে যে ঘরে আমার বড় ভাই থাকে। তো যে সময় ও আসছে, আসার পরে আমার ভাই ওই ঘরেই এখন কন্টিনিউ থাকে। তো আমরা যখন ও যখন আসলো আবার আমার কাছে পালায়া, তখন কি করবে, আবার বাইরে আরেকটা হচ্ছে বিছানা ছিল। মানে ওই ওই জায়গায় বাইরে কোনো বলতে কি, দরজা নাই, বেড়া নাই, কিচ্ছু নাই। বাইরে বলতে কি মানে ঘরের ভেতরেই একটা বারান্দা আছে, ওই বারান্দার চারিদিক দিয়ে বেড়া দেওয়া লাইক আছে। ড্রয়িং রুম। হ্যাঁ, ওই রকমের। এখন দেখা যাচ্ছে আম্মুর ঘর থেকে যদি আম্মু বা বাবা রাতে বের হয়, তাও আমাদের সামনে দিয়েই মনে করেন যে বাইরে যেতে হবে। আবার যদি বড় ভাইয়ের ঘর থেকে বড় ভাই বের হয়, তাও আবার ওই আমাদের সামনে দিয়েই যেতে আমি হবে। বলি এখানে কোনো শোনো, বেড়া নাই গো। বড় ভাই আছে মানে ওর বড় ভাই আছে আর ছোট ভাই আছে। আমার শ্বশুরের রাত 2টা 3টা বাজে বাসায় আসে, আর আম্মু আছে না হইলো রাইতের বেলা মানে সবাই মিলে 20 বার তো বের হইতো। কোনো প্রাইভেসি নাই, আমি যে একটা মেয়ে মানুষ আমার কোনো প্রাইভেসি নাই। ওই জায়গায় থাকতে দিছে, মানে আমারে মানে দয়া করছে, লাইক হইলো যে একটা মানুষ আসছে তারে দয়া করে থাকতে দিছে এরকম টাইপ। হ্যাঁ, এখন আমি তো মানে বলতেও পারতেছি না বড় ভাইরে যে আসলে এ, আমরা হচ্ছে ওই ঘরে থাকি, তোমরা বের হও। এটা কি মুখ ফুটে বলা সম্ভব? এখন ওই ঘরটা আসলে আমার বড় ভাইয়েরই ঘর। ঠিক আছে, আর আমাদের যে বিয়ের, কিন্তু উনি আনম্যারিড, হ্যাঁ, তার আবার কোনো মানে, তার প্রাইভেসির কোনো প্রয়োজন নাই। মানে সে বিয়ে করে নাই, কিন্তু তার আগেই মানে আমরা বিয়ে করছি। এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু আমি মানে আমার ভাইকে বা আমার বাবা মাকে কাউকেই বলি নাই, বাবাকে না মাকে বলি নাই যে হচ্ছে আমরা একটু ঘরে থাকতে চাই বা আমাদের একটু প্রাইভেসি প্রয়োজন। মানে এইভাবে বলি নাই আমরা। আমি ভাবছি কি যে আমরা যেহেতু বাইরে আছি কোনো প্রাইভেসি ছাড়া, মানে একটা বারান্দার উপরে একটা চৌকি আছে, ওই চৌকির উপরে আমরা থাকি। আমি ভাবছি কি আমার বড় ভাই অথবা আমার মা বিষয়টা বুঝতে পেরে পরে এমনিতেই বলবে যে তোরা হচ্ছে এই ঘরে থাক। কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই যে তারা আসলে বলবে না, কিন্তু বলে আর নাই সত্যি মানে কথা মনের বলতে ভেতরে। কি, ওরা জেল থেকে বের করছে ঠিকই, কিন্তু ওর ফ্যামিলির জায়গায় অন্য কোনো ফ্যামিলি হইলো আরে আরো আগে মানে স্মার্ট, বা মানে ওদের ফ্যামিলি কোনোভাবে থেকে টাকার দিক থেকে সচ্ছল না, কেউ শিক্ষিত নাই, নইলে ও অনেক আগেই জেল থেকে বের হইতো। ওরকম সচ্ছল ফ্যামিলি না দেখে বের হইতে পারে নাই। আর সেকেন্ডলি যে জায়গায় আমি কিচ্ছু করি নাই আমারে খুব বাজেভাবে দোষারোপ করছে, আর যেহেতু ওই জায়গায় আমি বারবার যাইতাছি। মানে বিষয়টা হচ্ছে কি, সবাই মনে করতেছিল যে এই মেয়ের জন্য ও 2 বছর জেল খাটছে, আবার এই মেয়েকে নিয়ে আসলো কেন। কিন্তু আসলে ও তো আমাকে জেল খাটায় নাই। বিষয়টা হচ্ছে আমার যে আর ও একটা তো কোনো দোষ করে নাই, তাইলে আমি কেন ওকে আর একটা ঠকাবো। জিনিস কি, যেই সময় ও জেলে ছিল ওই সময় কিন্তু আমি মানে নিজে পার্সোনালি ওর মার সাথে ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। আরো ওনরা যেই সময় বরিশালে গেছে, আমি একদিন ওর মা যেদিন লাস্ট টাইম বরিশাল যায়, তারে জড়ায় ধরছিলাম। এই জড়ায় ধরার জন্য আমি উদুম কেলানি খাইছি বাসায় যাইয়া। কিন্তু তারপরও আমি তাদের সাথে কোনো মিসবিহেভ করি নাই। যে জায়গায় আমার মিসবিহেভ করার জন্য প্রেশার দেওয়া হইতো তাদের সাথে কথা না বলার জন্য, তাও আমি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমার মুখ থেকে বিয়ে হওয়ার পর থেকে ওর মায়ের যদি আমি একটা কথা বলি, তার এই একটা কথার ভিতরে আমি 3 বার বলি মা। নিজের মায়েরও এতবার মা বলি নাই। ও এরকম একটা মানুষ ছিল, মানে খুব খুঁতখুঁত, খুব পরিষ্কার, মানে প্রাইভেসি মেনটেন করা সবকিছু মিলে, মানে ওর মতো এত খুঁতখুঁতানি মানুষ মানে সব কাজের ভিতরে ও খুঁতখুঁত করতো, যে এইটা হইলো না ওইটা হইলো না, সব কাজের ভিতরে ও একটা দোষ বাই করতো, আবার খুব প্রাইভেসি মেনটেন করে চলতো। আমি তো এমনিও মানে আমার মানে আমি কোনো কিছু অগোছালো পছন্দ করতাম না।
কোনো মানে আমি খুব টিপটিপানি লোক ছিলাম। যেমন ওরে হচ্ছে পর্দা ছাড়া আমি কখনো বাইরে মানে যাইতে দিতাম পর্দা না। কি হাত মোজা, পা মোজা, শু, আবার মানে মানুষ যেন আমার চোখ দুইটা দেখতে না পারে তার জন্যও আমারে নিকাব আইনা দিছে। এইভাবে সে আমারে বাইরে নিয়ে যাইতো। ওই মানুষ কোনো প্রাইভেসি নাই, কোনো কিছু নাই, ওর ভিতরে শুয়ে আছে। তো আমি তখন আর কিছু না বললেও আমি তো মনে থেকে মানে খুব কষ্ট পাইতেছিলাম। মানে এরকম একটা জায়গায় আমার থাকতে দিছে আমি কোনোভাবে মাইনাই নিতে পারতেছিলাম না। তারপরও মানে ওরে আমি কিছু জিজ্ঞাসা করিনি আজ পর্যন্ত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ওর কাছে জানতে চাবো যে তখনকার ওর ফিলিংসটা কিরকম ছিল। যেই মানুষটা এত প্রাইভেসি নিয়ে চলতো তার কোনো প্রাইভেসি নেই, ওর ফিলিংসটা কি আমি আজকে জানতে চাই। না আসলে আমার তখন ফিলিংসটা কেমন ছিল, আমি ভাবছিলাম যে ২-১ দিন যদি বাইরে শুই তাইলে হয়তোবা আমার ভাই বা আমার মা আমাকে বলবে যে, "তোরা হচ্ছে ঘরে থাক আর হচ্ছে উম তোর ভাই হচ্ছে বাইরে থাকুক।" এরকমেরটা আমি ভাবছিলাম। কিন্তু যখন বলল না, তখন আমি ভাবতেছি কি এখন তো আমার হাতে টাকা পয়সাও নাই যে আমি আলাদা একটা হচ্ছে ঘর বানায় নেবো। তো আমি ভাবতেছিলাম যে আচ্ছা তাইলে কয়েকদিন পরে আমি হচ্ছে কাজ-কাম করে টাকা পয়সা জোগাইয়া আরেকটা হচ্ছে আলাদা ঘর করব যদি তারা হচ্ছে ঘর ছেড়ে না দেয়। এরপরে তো আমি ৭ দিনের জন্য আছি। এই ৭ দিনের ভিতরেই ভাই এমন কিছু আচরণ করে যে আমি মানে একদম ভাইঙ্গা পড়ি। লাস্টে আমি ওর কাছে যেয়ে বলি যে, "না আমি তো আর এভাবে মানে থাকতে পারতেছি না।" একই ওদের মানে আগে আমি ভাষাগুলা বুঝতাম, বুঝছেন কথার। কিন্তু হঠাৎ করে ২ বছর যাওয়ার পরে ওদের এলাকার ভাষাগুলো আমি বুঝতে পারতেছিলাম না। পরে ওদের বাসায় গরম মানে প্রচন্ড গরম লাগতো। গরমের সময় গেছি। ওই গরমটা আমি সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি রাস্তা মানে বাইরে যে সময় গাছতলায় গাছের মানে গ্রামের তো গাছ আছে। গাছের নিচে বইসা থাকতাম। ওইটা নিয়ে ওর সমস্যা হইতো। মানে যা করি তাতেই সমস্যা। মানে এত প্রেশার ক্রিয়েট করা হয় আমি ওরে বাধ্য হইয়া বলি কি, "এই জায়গায় তো আমি থাকতে পারতেছি না। কোনোভাবেই মানে আর পসিবল হইতেছিল না।" কিন্তু ও তো আমারে মানে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসার খাতিরে মানে উনি তো মানে আমার আমার দোষটা দেখতে আমার পাইতেছে আমার না। সিচুয়েশনটা ওই সময় কেমন ছিল যে না পারতেছি আমি ওরে একটা মানে ভালো পরিবেশ দিতে না পারতেছি, আমি ওরে একটা মানে ওর নিজের জায়গা দিতে না পারতেছি, আমি হচ্ছে আমার ফ্যামিলিকে কিছু বলতে। কারণ আমার ফ্যামিলিকে আমি কিভাবে কি বলবো যে ২ বছর জেল খাটলি তুই আর আমরা কষ্ট করে বের হলাম আর আমাদের কথা না ভেবে তুই হচ্ছে আবার ওই বউকে ঘরে আনলি। মানে এইজন্য আমি ফ্যামিলিকেও কিছু বলতে পারতেছি না, আবার আমি তো বুঝতেছি যে ওর প্রচুর কষ্ট হচ্ছে, ও তো এই পরিবেশে থাকতে পারবে না। মানে ওরেও আমি কিছু করতে পারতেছি না। আমি তো জেল খাইটটা বের হইছি। আমার হাতে কোনো কিন্তু টাকা পয়সা আমার নাই। জাস্ট একটাই কোয়েশ্চেন ওর ফ্যামিলির কাছেই যে আমি তো কিছু করি না। যেদিন আমি যাই মানে ও জেলে ওদের নিয়ে যায় সেদিন ওর মা আমি গরুর গোস্ত খাবো দেখে ওর মায়েরে দিয়ে আমি গরুর গোস্ত রান্না করাই। ওই গরুর গোস্ত আমি খাইয়াও যাইতে পারি না। আমি বলতেছি কি এমন ভাবে মানে তারে আমি মা বইলা ডাকতাম একদিন সত্যি সত্যি আমার মা তারে আমি ডাকছি আর আমার মা সাড়া দিছে। একটা কথা বললে সে জায়গায় আমি ৩ বার তারে মা বইলা ডাকতাম। কিন্তু মানে নিজের মেয়েই তো বলা যায়। কারণ আমি খুব ছোট বয়সে তার বাসায় গেছি। কিভাবে সে এরকম প্রেশার ক্রিয়েট করতে পারলো আমার উপরে মানে আমি বুইঝা পাই না। শুধু ঘর দেয় নাই দেখে এরকম না, আরো অনেক কিছু করছে। তারপরে তো আমি ৭ দিন পরে আমারে আবার ঢাকায় পাঠাইয়াই দিল। পরে কি হয় ৭ দিন পরে ও যে সময় আমারে দিয়ে আসবে তার আগের দিন আমি ওরে বলি কি যে, "আচ্ছা তুমি যে আমারে দিয়ে আসবা" কারণ আমাদের সম্পর্কটা আমার নরমাল হয়ে গেছে। মান অভিমান সব ভুইলা গেছি। "দিয়া যে আসবা তাহলে তুমি আমারে আনবা কবে?" এই জিনিসটা বলার পরে ও আমারে বলে কি যে, "আচ্ছা তুমি যাও আমি তোমারে মাসখানেক পরে নিয়ে আসবো।" পরে আমি গেলাম। যেহেতু আমি এই জায়গা থেকে পলাইয়া গেছি উদুম কেলানি খেয়ে। আপনারা যারা আগের পার্টটা দেখছেন তারা জানেন কি অবস্থায় আমি ওদের বাসায় গেছি। তো আমি তো ভাবতেছিলাম এখন যদি বাসায় যাই আমি মানে মাইর খাওয়ারে ভয় করি না। কিন্তু আমার মার মুখরে আমি ভয় করি। কারণ সে মানে একেই তো খুব বিচ্ছিরি ভাষায় গালি দেয়, ২ অনেক জোরে, জোরে গালি দেয়। আসলে আমি চাই আমার মার নামে খারাপ কিছু বলতে না। কিন্তু আসলে এই সময়টাই এরকম ছিল। কেন জানি না আমার মা অনেক অদ্ভুত মানে ব্যবহার করত আমার সাথে। আমিও অতটা ভালো ছিলাম এরকম না। পরে আমি আমার মায়েরে অনেক জ্বালাইছি। এটা পরবর্তীতে বলি। পরে ও আমারে মাসখানেক যায় এর মাঝখানে তো মায় আমারে গালাগালি কইরা একদম উড়াইয়া দেয়। আব্বু কথা কয় না। মানে যেই পায় সেই একটা টিটকানিমূলক কথা বইলা চইলা যায়। ওই যে এই এ তোর মা এই ছেলের মানে মানুষে পাড়া প্রতিবেশী এই ছেলে ২ বছর জেল খাটাইছে। আবার এই ছেলের কাছে গেছে মানুষেরা আর পায় নাই। আরো মানে এমন, এমন কিছু কথা বলতো যে এটা বলাই যাইবে না। পরে ১৫-২০ দিন যাওয়ার পরে আমি ওরে বলি কি, কারণ আমি কথাগুলো নিতে পারতেছিলাম না যে, "তুমি আমারে কবে নিতে আসবা?" তখন ও আমারে বলে কি যে, "নিতে যাবো, নিতে যাবো।" এরকম করতে, করতে মাস ১.৫ গেছে। নিতে আর আসে না। নিতে না আসার পরে আমি বলছি, "আমি কি একাই চইলা যাবো?" পরে বলছে, "না, একা আইসো না, আমি তোমারে নিতে যাবো।"
পরে একদিন চরম রাইগা যেয়ে বলতেছে প্রত্যেক দিনই বলো যে নিতে আসবা কিন্তু কখনো নিতে আসো না। আসলে আমার পরিস্থিতি তুমি বোঝারই চেষ্টা করতেছো না। কারণ আমি তো প্রচন্ড মানে প্রেশারে আছি। কথা শুনতে, শুনতে আমার কলিজাটাও ঝাঁঝরা হয়ে গেছে। আমার কথা মানে বাঁচার উপায় একমাত্র আরে ছাইড়া দেওয়া, তাইলে আমি আর কথা শুনবো না ফ্যামিলি থেকে। পরে তাও মানে ও আমার সিচুয়েশনটাই বুঝতেছিল না। ও খালি বলে নিতে আসবে, সে আর আসেও না। পরে আমি রাইগা যেয়ে মানে ওর সাথে সেই ঝগড়া কইরা কথা বলা বন্ধ কইরা দেই। তুমি বলো তুমি কিসের জন্য নিতে আসতে চাইতেছিলা না? আমি নিতে যাইতে চাইতেছিলাম না, কারণ কি আমি যে ওরে নিয়ে এসে রাখবো একটা ওর, সেই জন্য তো একটা ঘর দরকার, একটা আমাদের প্রাইভেট স্পেস দরকার, এরকমের ইয়া ছিল না। আর আর ও আমার হাতের জিনিসটা আমারে পরিস্থিতি মানে ওইরকম, ভাইঙ্গাও বলে নাই যে আমার এই অবস্থার, ভাইঙ্গা বললেও আমি বুঝতাম না। কারণ আমি ওই জায়গায় থাকতে পারতেছিলাম না। মানে আমি চাচ্ছিলাম না যে আর আমরা হচ্ছে ওই রকমের বাইরে বারান্দার উপরে শুয়ে থাকি, ওরে নিয়ে আসা যে আবার ওইখানে শুয়ে থাকবো ওই রকমের, মানে আমার বিষয়গুলো খুব খারাপ লাগতেছিল। তাই আমি চাচ্ছিলাম কি যে একটা কোনো রকম ভাবে যদি একটা ছোটখাটো টিন দিয়ে বা যে কোনো ভাবে একটা ঘর দিতে পারি, তাও ওরে নিয়ে আসবো। কিন্তু মানে ওই সময় হাতের অবস্থা এতই খারাপ ছিল যে জেল খেটে আসছি, আমার ভাই ঋণ পাতি করে আমাকে বের করছে, ওই ঋণ পাতিগুলো আমার ভাইও শোধ করতেছে, আবার আমারও ও কিস্তিগুলা উঠায় দেয়, পরে আমি আবার কিস্তিগুলা টানতে তুমি থাকি। কয় লাখ টাকা কিস্তি উঠাও ওই কেস মামলার জন্য, তোমার কয় লাখ টাকা কিস্তি উঠায় দেয়? পরে হচ্ছে ওইখান ওই থেকে ওই বের হয়। জায়গা থেকে কয় লাখ টাকা কিস্তি উঠায় দেয় এটা বলো? ওই তো ওই সময় কিস্তি উঠাই হচ্ছে দোকান নিলাম, দোকান একটা, তখন আমি আবার আমার একটা কর্মর প্রয়োজন, ওই জন্য আমি একটা দোকান নেই। তো ওই দোকানটার জন্য অ্যাডভান্স করা লাগে 2 লাখ টাকা। আর হচ্ছে ওইদিকে ঋণ পাতিটাই না মোটামুটি 4.5 লাখ 5 লাখ টাকা, 4.5 লাখ টাকার মতো মানে আমার মাথার উপরে ওই সময় কিস্তি। তো এই জন্য আমি পারতেছিলাম না একটা ঘর দিতে, বুঝতে পারছেন, যার কারণে আমি হচ্ছে ওরে আনতেও পারতেছিলাম না। আর ওর ইয়া যে তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, এই মানে দুইজনের ইয়ার মধ্যে এইভাবে একটা ঝগড়া লেগে যায়, তখন আর ও ও আমার সাথে কথা মেনত বলা। ওই কিস্তিরা ওর মার কাছ থেকে তুইলা নিবে দেখা জাস্ট মানে মায় যা বলতেছিল তাই, মানে আমি যে জায়গায় কষ্টে মরে যেতেছে তাতে তার কিছু যায় আসে না। তার জীবনের একটা মাত্র টার্গেট, সে কিস্তি তুইলে একটা দোকান দিবে। এটা আমি অনেক ভালো মতো বুঝতে পারতেছিলাম যে শুধুমাত্র কিস্তি তুইলা নেওয়ার জন্য সে মানে আমারে দামই দিতেছে না। ফ্যামিলি মানে ন্যায় বলুক আর অন্যায় বলুক ওইটাই সঠিক। মানে আমি চাচ্ছিলাম যে আমার তো একটা ভবিষ্যৎ করা লাগবে, আমি তো আর বইয়া বইয়া খাইতে পারবো না, আমার ঋণ পাতিগুলোও শোধ করা আর লাগবে, আমার আমার নিজেরও জীবিকা নির্বাহ করতে হইবে। আর আমার কথা ছিল যে তুই তো কিস্তি তুইলা নিবি, তোরা তো ফ্রিতে টাকা দিয়ে দিতেছে না। সত্যি কথাই তো, যতই বাপ মার কি দায়িত্ব না ছেলে সন্তানের ভবিষ্যৎ সেটেল করে দেওয়া? তো ওর যে ভবিষ্যৎটা কখনোই আর বাবা মাকে, ওই মার কথা বাদ দিলাম, বাবার তো উচিত সেটেল করে দেওয়া। তো বাবা তো ওরকম ভাবে কিছুই করেছে যেন একটা টাকাও একটা পয়সা ওর জন্য রেখে, আর কোনো ভাই বোনের জন্যই রেখা যায় না। তো ওই জায়গা থেকে আর মা কিস্তি তুলে দিতেছে, নিজে কষ্ট করে টানবে, তাতেও মানে ফ্যামিলির এত প্যাম্পায়ার করতেছিল, মানে দেখতে পাইতেছিল নিজের চোখ দিয়া যে এটা অন্যায় হইতাছে একটা নিরীহ প্রাণীর উপরে। মানে আমি তো একটা নিরীহ প্রাণী, বাপ মা কেউ নাই, ওই নিরীহ প্রাণীর উপর অন্যায় হইতাছে তাও দেখা চুপ করে ছিল। আর এই পুরা ভিডিও মানে পুরা পার্টে আমি একটা কথা বলি নাই, আমার কিন্তু বাবা নাই। মানে এরকম একটা পরিস্থিতিতে এ মনে করেন আমার হাতটা ছাইরা জাস্ট চইলা যায়। তারপরে তো মানে চইলা যাওয়া বলতে কি, ঝগড়া বেঁধে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপরে আমার কোনো, আমিও তো ভাই একটা স্বার্থের জন্যই ওর পিছনে আছি। আমি বাঁচতে চাই আমার ফ্যামিলির কাছ থেকে। কারণ আমার ফ্যামিলির আমার কেন জানি না সহ্য হইতো না। তারা যাই করুক আমার ভাল লাগতো না। তাদের ওই বকাবকি, গালাগালি, এত প্রেশার আমি নিতে পারতাম না। এই কারণে আমি চাইতাম নিজের একটা সংসার হইবে, নিজে যেরকম ইচ্ছা সেরকম ইয়া করব, কেউ কিছু বলতে পারবে না। আহামরি কোনো সময় আমি বেশি কিছু চাইতাম না। আমি জাস্ট একটা স্পেস চাইতাম নিজের। তো ও যে সময় আমারে ওইভাবে ইগনোর করা শুরু করে, মানে কোনো কিছু বুঝতে চাইতো না, কথা বলতে চাইতো না। পরে আমি ভাবলাম এখন আমার বাঁচার পথ একমাত্র ওর সাথে কথা বলা বন্ধ করে দিলে আমার ফ্যামিলি আমারে সাদরে গ্রহণ করবে। কোনো সম্মানই ওই জায়গায় পাইতেছি না, কিন্তু এই জায়গায় থাকলে আমি সব পাবো। যা চাই সব পাবো। কিন্তু শুধুমাত্র ওরে আমার স্যাক্রিফাইস করতে হইবে, ওর কথা ভুইলা যাইতে হইবে। তারপরে ওর সাথে আমি আর কথা বলি না। তো ২-৩ দিন কথা ও বলে না, আমিও বলি না। ২-৩ দিন পর থেকে ও আবার ফোন দেয়, মেসেজ দেয়, ফোন দেয়, মেসেজ দেয়। ফোন মেসেজ আমি ইগনোর করি। ইগনোর করব না। আমি আর তো আমি জাস্ট ফিড অফ হয়ে গেছি যে জেল থেকে বেরোনোর পরে এত তেল মাখাইলাম যে তাতে কোনো কাজই হইল না। পরে আমি ওর ফেসবুক অ্যাকাউন্ট চালাইতাম। নিজের যে ফেসবুক ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, ইমো ছিল, সব মানে বাদ দিয়ে দিছি। যে ওর আগের যা ছিল সব ইয়া করে দিছি। জাস্ট ওরে নিয়েই থাকতে চাইছিলাম। তারপরে আমি আবার আমার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ডও ভুইলা গেছি। তো ওই নাম্বার দিয়া ফরগেট পাসওয়ার্ড মাইরা নিজে ওপেন করি। ওপেন করার পরে আবার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি। তো ওই যে ক্লোজ ফ্রেন্ড ছিল, ওই সময় আমি ওর সাথে রিলেশনে ছিলাম না। পরবর্তীতে এই সময়টায় আইসা
ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে দেখা করি, দেখা করতে করতে মানে খুব গভীর সম্পর্কে চইলা যাই, একসময় রিলেশনে চইলা যাই। তো ওই যে আইডি হ্যাক কইরা নিছে, ওনার কাছে তো পাসওয়ার্ড আছে, এটা তো আর আমি জানি না যে ওনার কাছে পাসওয়ার্ড আছে। তখন তো ওর সাথে আমার একদম কথাবার্তা বন্ধ। ওই পাসওয়ার্ড দিয়া ঢুইকা যায় দেখতো যে ওই পোলার সাথে আমি কথা বলি। তখন আবার ওর আবার ওইটা সহ্য হইতো না যে আমি কেন ওর সাথে কথা বলি। তো একসময় আমি কি করলাম, বাসা থেকে মানে মায়েরে খুব জ্বালাইছি সত্যি কথা বলতে। আমার মার কাছে মানে একদিন 20,000 টাকা নিয়ে বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে যাইয়া এক বান্ধবী ছিল মাইশা নাম, ওর বাসায় গেছি। মানে টাকা আমি পানির মতো খরচ করে ফেলাইছি। 20,000 টাকা 2 দিনে নাই। তো ওই সময় আসলে অনেকভাবেই আম্মুরে জ্বালাইতাম। তো ওইটা যেই সময় বাসা থেকে চইলা যাইতাম, রাত বিরাতে থাকতাম না, বাসা থেকে চইলা যাইতাম। আম্মু তখন কি করতো মানে ওরে ফোন দিত। ফোন দিয়ে কি বলতো তুমি বলো? ফোন দিয়া বলতো যে হচ্ছে ও বাসায় নাই গো, তোর কাছে গেছে কিনা, তুই কি কিছু জানিস, তোর একটু সাথে খোঁজ কোনো নে। কথা হয়েছে কিনা, তুই একটু দেখে তো, তুই একটু কল দে। তখন আমি বলতাম যে ও তো আমার সাথে কথা বলে না গো। মানে মা যে কুত্তা পাগল, বুঝেন না? একটা মেয়ে মানুষ রাইতের বেলা বাইরে। তো কুত্তা পাগল হয়ে আমার রাস্তায় রাস্তায় খুঁজতো। কিন্তু আমি যে কই যাইতাম, এই যমুনায় যাইতাম, পুরান ঢাকায় যাইতাম, নারায়ণগঞ্জ চইলা যাইতাম। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলটা বড় ছিল। আমি এই জায়গায় ওই জায়গায় চইলা যেতাম, সে তো আর আমারে খুঁজে পাইতো না। ওরে বলতো কি যে বারবার খুঁজে দেখতে। ও আবার সেই মতো আমারে কল দিয়া বলতো, হ্যালো আপনি কোথায়? তো আমি তো ওর সাথে আর ওইভাবে কথা বলি না। আমি বলি আপনার দরকার কি? এইভাবে আম্মু আবার একবার ধইরা নিয়া যায়, আবার মনে করেন 10,000 টাকা নিয়ে বের হয়ে আসি, আবার ধইরা নিয়া যায়, আবার টাকা নিয়ে বের হয়ে আসি, আবার 2 দিন পরে ধইরা নিয়া যায়। এই করতে করতে মনে হয় 50-60,000 টাকা নিয়ে বের হইছি, আর মাই নিয়া গেছে। বের হইছি আর আম্মু নিয়া গেছে। তো এইভাবেও একসময় যাইয়া আমারে একবার আবার বের হয়ে গেছি 3,500 টাকা নিয়া। তো আম্মু 2 দিন পরে আমারে ধইরা নিয়ে আসছে। ধইরা নিয়ে আইসা আমাদের হইলো যে আমারে বলতেছে কি যে ও নেশা করে, ওরে গোসল করাইতে দাও। গোসল করলে নেশা কাইটটা যায়। পরে না ওই বাথরুমের দরজা আটকায়া দিয়া বলছে শাওয়ার অফ না করতে। পরে আমি গোসল করতেছি আর ভাবতেছি কি কইরা পলায়া যাওয়া যায়। কারণ এই জায়গায় তো আমি থাকতে পারবো না, থাকবোই না। মানে আমার যেকোনো মূল্যে এই বাসায় থাকতে পারবো না, এর থেকে জাহান্নামে যেয়ে থাকবো, এরকম একটা আমার অবস্থা। এর মাঝখানে 2-3 মাস চইলা গেছে না রূপস? হুম। 2-3 মাস চইলা গেছে। মানে ও যে একেবারে আমার পাত্তা দিত, মানে জেল থেকে 2 বেরোনোর, মাসের মতো হয়েছিল। হ্যাঁ, জেল থেকে বাইরানোর পরে ও যে আমার পাত্তা দিত না, বিষয়টা কিন্তু এরকম না। ও জেল থেকে বাইরানোর পরে ১ম কিন্তু আমার সাথে যায় ঢাকায় যায় নিজে দেখা কইরা আসছে। মানে আমার টান বাড়াইয়া দিয়া সে মানে আমার সাথে না ইয়া আমি করে। তো চাই ওরে, মানে পৃথিবীতে যা কিছুই হয়ে যাক কখনো আমি ওরে স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু ওই সময়টা এমন ছিল যে আমি যে ওরে নিয়ে আসবো, নিয়ে এসে ওরে খাওয়াবো কি? নিয়ে আইসা ওর জায়গা দেবো কি? নিয়ে আইসা মানে ওর দায়িত্বটা তো আমার নিতে হইবে। আমি তো নিজের দায়িত্বই এখন নিজে নিতে পারতেছি না। তাইলে আমি ওরে নিয়ে আইসাটা কি করবো? কিন্তু এই জিনিসটা ও বুঝতে পারতো না। আর ও বুঝঝাই বা কি করবে? ও তো ওইখানে থাকতে পারতেছে না। না, আমি থাকতেই পারতেছিলাম না সত্যি কথা বলতে। বিষয়টা হচ্ছে মানে এখানে। ও যেই সময় ওই সময় বাথরুমে বসে আমি ভাবতেছি, যেই সময় জেল থেকে বের হয়েছিল, বের হওয়ার মনে হয় 1-1.5 মাস পরে, কথা বলার পরে ও আমারে চরমোনায় গেছিল, চরমোনা থেকে ঢাকায় গেছে। ঢাকায় যেয়ে আমারে 2 জোড়া চুড়ি গিফট করছিল, আর ওই জায়গায় আমার সাথে দেখা করছিল আফতাবনগর। ওই ছবিটা আছে না এখনো? এই যে ছবিটা আপনারা দেখেন। এই ছবিটা কম্পিউটারে আছে। ও কম্পিউটারে? ও কম্পিউটারে আছে, তো এই কারণে দেখাইতে পারলাম না। ওই সময় মানে আমি ওই সময় ওই গোসলখানায় বইসা ভাবতেছিলাম আর কান্না করতেছিলাম যে আমার নিজের স্বামী আমার সাথে জেল থেকে বাইরেছে যখন, তখন আমার সাথে খারাপ মিসবিহেভ যখন করতেছিল, তখন ওইভাবে চলতে থাকলেও আমি নিজের মনটারে বুঝাতে পারতাম হয়তোবা সে ক্ষোভে আমার সাথে কথা বলতেছে না, আমি জিনিসটা ট্যাকেল করতে পারতাম। কিন্তু যখন তার সাথে দেখা হইলো, তার বাসায় আমরা গেলাম, কাছাকাছি থাকলাম, কথা বললাম, তারপরও মানে একটা জিনিস কি, মানে যখন একটা মানুষে হারায় ফেলে ওইটা মানা যায়। কিন্তু পেয়ে যখন বারবার হারায় ফেলে না, ওই জিনিসটা মানা যায় না। তখন ওই মুহূর্তে ইনস্ট্যান্ট আমি মানে সিদ্ধান্ত নিলাম, আমি তখন আবার ভাবতেছি বাসা থেকে চইলা যাবো। পরে মাই গেছে বাইরে ঘরে লক কইরা। বাইরে থেকে লক কইরা বাসার বাইরে চইলা গেছে। পরে আমি ঘর থেকে সার্চ করা শুরু করলাম যে ঘরে কোনো টাকা পয়সা পাই কিনা। কোনো টাকা পয়সা পাইলাম না। 500 টাকা মনে হয় পাইছিলাম। 500 না, না 3,000 টাকা পাইছিলাম মনে পড়ছে। ওই 3,000 টাকা পাইছি, আর ও আবার আম্মুরে একটা আইফোন, আমার মায়ের একটা আইফোন দিছিল। কেন দিছিল মানে অনেক বড় কাহিনী। তো যেই সময় আমি বাসা থেকে চইলা যাইতাম, একসময় ও আমারে খুঁজতে যমুনায় গেছে। যমুনায় যাওয়ার পরে আমি তো রিলেশনে ছিলাম ওই সময় আমার ওই ফ্রেন্ডের সাথে, সেম এই যে ইমরান, ওর সাথে ওই যমুনায় বইসা ওর মারামারি বাজে। মারামারি বাজার পরে যমুনায় যে গার্ডেরা থাকে,
ওরে মানে ওই ২ জনারই ধইরা নিয়ে যায় আমারে সহ, আমার বয়ফ্রেন্ড আর আমার স্বামীরে। পরে আচ্ছা, এই পর্বটা হচ্ছে পরে বলবনি। এইটা মানে বিশাল একটা কাহিনী তো, এটি পরের পর্বে বলবো। হ্যাঁ, যমুনায় যাওয়ার পরে ওদের অ অ পুলিশে ধইরা নিয়ে যায়। এর অনেক ইন্টারেস্টিং একটা পর্ব। পরের পর্বের জন্য আপনারা একটু ওয়েট করেন, অনেক মজা পাইবেন।